এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ক্ষমতার শেষ প্রান্তে নেতানিয়াহু। ইউক্রেনে প্রাণঘাতী হামলায় রাশিয়ার। বিতর্কিত কেন্দ্রে ত্রাণের আশায় গিয়ে প্রাণ গেল আরও 40 ফিলিস্তিনির। ইরাক সিরিয়ার চেয়ে বেশি মার্কিন সেনা এখন লস অ্যাঞ্জেলসে। নিরাপত্তা ঝুঁকিতে ইরাকের দূতাবাস থেকে কর্মীদের আংশিকভাবে সরাচ্ছে যুক্তরাষ্ট্র। গুজরাটে 24 ঘণ্টায় 2 শতাধিক মানুষ করোনায় আক্রান্ত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। আল জাজিরার বিশ্লেষণ, ক্ষমতার শেষ প্রান্তে নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেদিকেই তাকান চারপাশে শুধু সংকটই যেন ঘনিয়ে আসছে। ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় তার সরকারের যুদ্ধ নিয়ে সমালোচনা বাড়ছে। গণহত্যা ও যুদ্ধ অপরাধের অভিযোগ তুলেছেন বিদেশি নেতারা, এমনকি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীরাও। আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল ক্রমেই একঘরে হয়ে পড়েছে, কারণ গাজায় যে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হচ্ছে তার ছবি এখন বিশ্বজুড়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিজ দেশে নেতানিয়াহু তীব্র সমালোচনার মুখে পড়েছেন। অনেকেই মনে করেন তিনি শুধু ক্ষমতা ধরে রাখতেই যুদ্ধ দীর্ঘায়িত করছেন। আইনি দিক থেকেও তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় কৌশলীরা এখন তাকে জেরা শুরু করেছেন। রাজনৈতিক দিকেও তিনি বিপদের মুখে। তার জোট সরকার ভেঙে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। নিজের পুরো রাজনৈতিক জীবনে নেতানিয়াহু কখনো এতটা চাপে পড়েননি। কিন্তু সত্যিই কি এটাই ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রীর শেষ অধ্যায়? আমরা যা জানি, গাজায় যুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ বহুদিন ধরেই তার বিরুদ্ধে আছে। কিন্তু মার্চ মাসে এই অভিযোগ নতুন মাত্রা পায় যখন ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং গাজায় জিম্মি ইসরায়েলিদের জীবন আরও ঝুঁকির মধ্যে ফেলে। ইউক্রেনে প্রাণঘাতী হামলা রাশিয়ার। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের শহর খার্কিভে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত এবং শিশুসহ 60 জন আহত হয়েছে। রাশিয়ার সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরের এই শহরে গতকাল বুধবার ভোরে হামলা করা হয়, খবর আল জাজিরা। খার্কিভের মেয়র ইহোর তেরেখোভ বলেন, 2টি আবাসিক এলাকায় 17টি ড্রোন ছুড়েছে রাশিয়া। এই শান্তিপূর্ণ এলাকাকে লক্ষ্যবস্তু বানানো উচিত নয়। খার্কিভের বাসিন্দা ওলেনা খরুজেভা ড্রোনের শব্দ শুনে কিভাবে তার 2 সন্তানকে নিয়ে দৌড়ে পালিয়েছেন সেই বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, আমি একটি ড্রোন এগিয়ে আসতে দেখলাম, কিছুক্ষণ নীরবতা, এরপর দেয়ালে ড্রোনের আঘাত, এরপর প্রচন্ড বিস্ফোরণের শব্দ এবং লোকজনের চিৎকার শুনতে পেলাম। এই হামলায় আমার 65 বছর বয়সী এক প্রতিবেশীও নিহত হয়েছেন। বিতর্কিত কেন্দ্রের ত্রাণের আশায় গিয়ে প্রাণ গেল আরও 40 ফিলিস্তিনির। ফিলিস্তিনের গাজায় 2টি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর হামলায় 40 ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 200 জন। 2টি ত্রাণ কেন্দ্রে পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। এ নিয়ে বিতর্কিত সংস্থাটির ত্রাণ নিতে গিয়ে 1.5 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার জরুরি পরিষেবা বিভাগ সিভিল ডিফেন্সের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, গতকাল বুধবার যুক্তরাষ্ট্র সমর্থিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে প্রবেশের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে 31 জন নিহত হন, আহত হন প্রায় 200 জন। মধ্য গাজার নেতজারিম করিডোর এলাকায় এই ঘটনা ঘটে। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, আমেরিকান সাহায্য কেন্দ্র থেকে খাবার নিতে যাওয়ার সময় কয়েক হাজার নাগরিকের উপর ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক ও ড্রোন হামলা চালায়। এ ঘটনায় আমরা শহীদ অন্তত 31 জনের মরদেহ এবং প্রায় 200 জনকে আহত উদ্ধার করেছি। মাহমুদ বাসাল বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত 2টা থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত খাবার বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হতে শুরু করেন কয়েক হাজার ফিলিস্তিনি। কয়েক দফায় ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণ করা হয়। এক পর্যায়ে ভোর 5:30 গোলা বর্ষণের তীব্রতা বৃদ্ধি পায়। এর সঙ্গে ড্রোন ব্যবহার করেও বেসামরিক লোকজনের ওপর গুলি বর্ষণ করা হয়। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকায় ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল জাজিরা জানিয়েছে। নাসের হাসপাতালের বরাত দিয়ে একথা জানানো হয়। গুলি বর্ষণের কথা স্বীকার করে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে বলা হয়, নেতজারিম করিডোর এলাকায় রাতে সেনারা সতর্কতামূলক গুলি চালিয়েছে। ইরাক সিরিয়ার চেয়ে বেশি মার্কিন সেনা এখন লস অ্যাঞ্জেলসে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে সহিংস বিক্ষোভের জেরে শহরটিতে এখন ইরাক ও সিরিয়ার চেয়ে বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের বরাতে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, লস অ্যাঞ্জেলসে বর্তমানে 4800 ন্যাশনাল গার্ড ও মেরিন সদস্য মোতায়েন আছেন। অন্যদিকে ইরাক ও সিরিয়ার মোতায়েন রয়েছে যথাক্রমে 2500 ও 1500 মার্কিন সেনা। এক সংবাদ সম্মেলন
সম্মেলনে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বেস। তিনি বলেন, খবরে জানা গেছে মোতায়েনের জন্য নির্ধারিত সেনা সংখ্যা বর্তমানে ইরাকে অবস্থানরত মার্কিন সেনা সংখ্যার চেয়ে বেশি হবে। তিনি আরো বলেন, এর জন্য খরচ হচ্ছে $134 মিলিয়ন, অথচ এই বিপুল অর্থ আমাদের দেশের শহরগুলো ভালোভাবে কাজে লাগাতে পারত। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের কারণে ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও। নিরাপত্তা ঝুঁকিতে ইরাকের দূতাবাস থেকে কর্মীদের আংশিকভাবে সরাচ্ছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের অপরিহার্য নয় এমন কর্মী ও তাদের স্বজনদের সরিয়ে নেওয়া হচ্ছে। গতকাল বুধবার মার্কিন সরকারের একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো সংশ্লিষ্ট কর্মকর্তারা তা স্পষ্ট করেননি। তবে সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা স্থবির হয়ে পড়ায় এ অঞ্চলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, আমরা আমাদের প্রতিটি দূতাবাসের কর্মী সংখ্যা নিয়ে নিয়মিত পর্যালোচনা করি। সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী আমরা ইরাকে আমাদের মিশনের পরিসর সীমিত করার সিদ্ধান্ত নিয়েছি। গতকাল এক পডকাস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে, কারণ তা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করা হতে পারে এমন আশঙ্কা তাদের। এদিকে সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের বিনিময়ে তেহরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ বলেছেন, আলোচনা ব্যর্থ হলে ও ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার আদেশ দিলে এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলার মাধ্যমে তার কঠোর জবাব দেওয়া হবে। রয়টার্সের খবরে জানা গেছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট মধ্যপ্রাচ্যের কুয়েত, বাহরাইন সহ বিভিন্ন দেশে মোতায়েন মার্কিন সামরিক কর্মীদের পরিবারকে স্বেচ্ছায় প্রস্থানের অনুমতি দিয়েছেন। গুজরাটে 24 ঘন্টায় 2 শতাধিক মানুষ করোনায় আক্রান্ত। ভারত জুড়ে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। দেশ জুড়ে বর্তমানে সক্রিয় সংক্রমণের সংখ্যা 6,815 ছাড়িয়ে গেছে। গুজরাটেও পরিস্থিতি পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় রাজ্যে 203 জন নতুন করে কোভিড-19 আক্রান্ত হয়েছে। এর ফলে গুজরাটের মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1281 জনে। এই মুহূর্তে 23 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন, বাকি 1258 জনকে বহির্বিভাগ ভিত্তিক চিকিৎসার মাধ্যমে ঘরে থেকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সময়ে 149 জন করোনার রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অস্বীকৃতি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় ব্রিটেন সরকারের জোরালো সমর্থন আদায়ের প্রেক্ষিতে স্টারমারের সঙ্গে সাক্ষাতের কথা জানায় বাংলাদেশ, তবে তাতে সাড়া দেননি স্টারমার। গণমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে ড ইউনূস বলেছেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারে সহযোগিতা করা ব্রিটেনের নৈতিক দায়িত্ব, কেননা পাচার হওয়া ওই অর্থের বেশিরভাগই ব্রিটেনে রয়েছে। তবে ড ইউনূস বলেছেন, এখনো এই বিষয়ে সাক্ষাৎ করতে রাজি হননি স্টারমার। প্রধান উপদেষ্টা বলেছেন, তার সঙ্গে আমার সরাসরি কোনো আলোচনা হয়নি, তবে স্টারমার বাংলাদেশের পাচারকৃত অর্থ উদ্ধারে সমর্থন করবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি। ড ইউনূস বলেন, এগুলো চুরির টাকা।